হ্যালো অল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? মোটামুটি একটা দীর্ঘ বিরতির পর আবার শুরু করলাম। তো আপনারা যারা আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টের সাথে বা লিঙ্কডইনের সাথে কানেক্টেড তারা জানেন, প্রফেশনাল কিছু কারণে নতুন কিছু দায়িত্বের কারণে একটু বিজি সময় যাচ্ছে, যে কারণে ইদানিং রেগুলার আসা হচ্ছে না ফেসবুকে বা ইউটিউবে। সো সমস্যা নেই, চেষ্টা করব ব্যস্ততার মাঝখানে আমার যতটুকু সবসময় আমি ফিল করি যে এই জিনিসটুকু আমার ইউজারদের জানানো দরকার। স্পেশালি অটোমোবাইলের সব টেকনিক্যাল বিষয়ে আমি শেয়ার করি না আমার ব্লগগুলোতে, বাট যেটুকু অ্যাপ্লিকেবল ফর ইউজার অ্যাসপেক্টে জানা দরকার সেই জিনিসগুলো আমি সবসময় জানার চেষ্টা করি, এবং এই চেষ্টাটা ইনশাআল্লাহ অব্যাহত থাকবে আগামীতেও। ব্যস্ততার মাঝে আমি সময় বের করে নিব আপনাদের সাথে কথা বলার জন্য। সো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেসিক্যালি বিল্ড কোয়ালিটি। আমার মনে হয় অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে এটা খুব কমন একটি ব্যাপার, এবং শুধু অটোমোবাইল না, অনেক ইন্ডাস্ট্রিতেই, বাট আমাদের অটোমোবাইল এটা আমি প্রায়শই শুনি। সেটা হচ্ছে যে যত দিন যাচ্ছে তত আমাদের গাড়িগুলোর বা বাইকগুলোর, যেটাই বলি না কেন, এগুলোর বিল্ড কোয়ালিটি দিন দিন খারাপ হচ্ছে। এটা একটা কমন অভিযোগ, সবার জন্য প্রযোজ্য, সব ব্র্যান্ডের জন্য প্রযোজ্য। কিন্তু আসলে ব্যাপারটা কি? আসলেই কি তাই? দিন দিন কি গাড়ির কোয়ালিটি খারাপ হচ্ছে, বিল্ড কোয়ালিটি খারাপ হচ্ছে? এই প্রশ্নটার উত্তর আসলে কি হবে? সো একজন ইন্ডাস্ট্রি ইনসাইডার হিসেবে আমি আপনাকে বলছি যে বিল্ড কোয়ালিটি বলতে আমরা আসলে কি বুঝি। একজন ইউজার হিসেবে আমি বিল্ড কোয়ালিটি বলতে বুঝি যে গাড়িটা অনেক মজবুত হবে। সেটা কীরকম? লাইক আমরা কথায় কথায় বলি যে 90s বা 100 সিরিজের যে গাড়িগুলো ছিল, টয়োটার বলি বা আদার যে সকল ব্র্যান্ড আমাদের দেশে বেশি চলে, এই গাড়িগুলো অনেক মজবুত ছিল। কীভাবে মজবুত ছিল? এটা যদি একটা পিলারের সাথে মেরে দিত, দেখা যেত পিলার বাঁকা হয়ে গেছে, কিন্তু গাড়িটার তেমন কিছু হয় নাই, গাড়ির খুব বেশি ক্ষতিগ্রস্ত হয় নাই, বা এখনও পর্যন্ত গাড়িগুলো চলছে রাস্তায়, তাদের কোনো কিছু পার্টস এখনও ভেঙে চুরে পড়ে যায় নাই। সো মিনস হচ্ছে যে গাড়িটাকে খুব শক্তপোক্ত হইতে হবে এবং খুব মজবুত হইতে হবে, ভারী হইতে হবে। যদি এইগুলো থাকে তাহলে এটার বিল্ড কোয়ালিটি অনেক ভালো। অপরদিকে যদি গাড়িটা অনেক হালকা পাতলা হয়, পলকা হয়, সহজেই ভেঙে যায়, সহজেই যদি দুমড়ে যায়, মুচড়ে যায়, তাহলে এটার বিল্ড কোয়ালিটি খারাপ। সো এটা হচ্ছে মোটামুটি আমাদের কাস্টমার হিসেবে আমাদের একটা কমন আন্ডারস্ট্যান্ডিং। বিল্ড কোয়ালিটি বলতে আমরা আসলে এটাই বুঝে থাকি, বাট ব্যাপারটা কিন্তু আসলে এরকম না। কেন এরকম না? আমি যদি আপনাকে একটু বলি যে খোদ লোহা যারা তৈরি করে, লোহা তো আমরা ধরি যে সবচেয়ে শক্ত একটা মেটাল, সেই লোহাও কিন্তু আপনি দেখবেন এখনকার সময়ে কেউ কিন্তু এইটা বলে লোহার মার্কেটিং করে না যে আমার লোহাটা অনেক শক্ত, কারণ শক্ত হওয়াটাই একটা মেটালের একমাত্র কোয়ালিটি না। বরং লোহা যারা বিক্রি করে তারা বলে যে আমার ডাক্টিলিটি বেশি, মানে হচ্ছে ভূমিকম্প সহনশীল। কেন? একটা সময় শক্ত হওয়াটা খুব জরুরি ছিল, কারণ তখন বিল্ডিংগুলো খুব বেশি বড় হতো না। এখন যেহেতু অনেক হাইরাইজ বিল্ডিং করতে হয়, সো ভূমিকম্পের ইফেক্টকে নিতে হবে, সেই কারণে ডাক্টিলিটি কত বেশি, অর্থাৎ ভূমিকম্পের সময় এটা কতটা ঘাত সহনশীল, কত মানে টুকু এটা লোড নিতে পারবে, এটা ভেঙে পড়বে না, এটা প্রয়োজনে দুলবে তবু ভেঙে যাবে না, সেটার উপরে বেস করে কিন্তু লোহার গুণগত মান নির্ধারণ করা হয়, এবং সেটা মার্কেটিং করে তারা কিন্তু লোহা বিক্রি করে। তো সেই জায়গাটায় আমি বলবো যে যারা গাড়ি বিক্রি করে তারা আসলে কি চিন্তা করে, তারাও কি তাহলে এখন ডাক্টিলিটি টেস্ট করছে? অনেকটা এরকম। মূল ব্যাপারটা হচ্ছে আসলে যুগ যত উন্নত হচ্ছে, আমাদের গাড়ির স্পিড তত বাড়ছে, আমাদের রাস্তার কন্ডিশন তত জটিল হচ্ছে, সেই সাথে আমাদের কাস্টমারের চয়েসও কিন্তু অনেক বেশি স্পেসিফিক হয়ে যাচ্ছে। সো এই জায়গাটায় আপনারা যারা গাড়ি এবং এসইউভির বিভিন্ন রেটিং সম্পর্কে জানেন, আপনারা জানেন গ্লোবালি বর্তমানে এনক্যাপ নামে একটা রেটিং আছে, যেটা হচ্ছে নিউ কার অ্যাসেসমেন্ট প্রোগ্রাম, যেটা একটা সংস্থা যারা যে কোনো নতুন মডেল যখন বাজারে আসে গাড়িগুলোর ক্ষেত্রে বিশেষ করে, তারা কিন্তু এই গাড়িটাকে বিভিন্নভাবে ক্র্যাশ করে, মানে অ্যাক্সিডেন্ট ঘটায়। কারণ আমরা জানি রাস্তায় গাড়ি চলতে গেলে এটা অ্যাক্সিডেন্ট করতেই পারে। সো এই অ্যাক্সিডেন্ট করার পরে গাড়িটা কতখানি ক্ষতিগ্রস্ত হয় সেটা কিন্তু এই জায়গায় মূল মেজারমেন্ট না। মেজারমেন্ট হচ্ছে গাড়ির ভেতরে যে আরোহী থাকে সে কতটা ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ গাড়িটাকে সেফ ঘোষণা করার জন্য এইটাকে শুধু শক্তপোক্ত ওজনদার হইলে হবে না, এইটাকে এমন হইতে হবে যে এটা যখন ক্র্যাশ করবে, সাইড থেকে হোক, উপর থেকে হোক, সামনাসামনি লাগিয়ে দেওয়া হোক, ওকে পেছন থেকে কেউ মেরে দিয়ে হোক, গাড়িটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে বিভিন্ন স্পিডে ক্র্যাশ করা হয়, এবং সেই ক্র্যাশ করার পরে ভেতরের যে কেবিনের যে লোকগুলো আছে তারা কতটা সেফ থাকছে সেটার উপরে কিন্তু সেটা রেটিং হয়, এবং সেই রেটিংয়ের উপরে নির্ভর করে যে এই গাড়িটা কতখানি সেফ ফর ইউ। মানে হচ্ছে এখনকার জামানায় কেউ একটা অ্যাক্সিডেন্ট ঘটলে গাড়িটা কতটুকু ক্ষতিগ্রস্ত হলো সেইটার চেয়ে বেশি কনসার্ন হয় গাড়ির আরোহীদের কতটুকু ক্ষতি হলো। সো সেইটাকে মিনিমাইজ করাটাই হচ্ছে মেইন চ্যালেঞ্জ, এবং সেইটার জন্যই সকল R&D কাজ করে, অটোমোবাইল ইন্ডাস্ট্রি সেটার জন্য এখন কাজ করছে। সো সেইটাকে ইনশিওর করার জন্য যেটা করতে হয়, কেবিনটাকে আরও বেশি স্ট্রেংথ করতে হয়, সেই সাথে অন্যান্য জিনিসগুলো লাইক আমার যখন অ্যাক্সিডেন্ট হবে, আমার যদি ইঞ্জিন এবং ওই কম্পার্টমেন্ট অনেক মজবুত হয়, এটা কিন্তু ক্ষতিগ্রস্ত কম হবে, রেদার এটা চেপে যাবে হচ্ছে আমার কেবিনের ওপরে, এবং কেবিনের লোকগুলো বেশি আহত হবে এবং তাদের ফ্যাটালিটি বেশি হবে। সো রেদার কোম্পানিগুলো চিন্তা করে এইভাবে যে আমার মানুষটা বাজুক, প্রয়োজনে ইঞ্জিন একদম দুমড়ে মুচড়ে যাক, বা ইঞ্জিন কম্পার্টমেন্টটা দুমড়ে মুচড়ে যাক। এটা হচ্ছে সেফটি পয়েন্ট অফ ভিউ থেকে একটা পার্ট। সেকেন্ড আরেকটা পার্ট হচ্ছে যে ফুয়েল ইকোনমি, কারণ আমরা জানি আমাদের সেই লাক্সারি এখন আর নাই, প্রচুর গাড়ি রাস্তায় চলবে। সো এগুলোর কার্বন ইমিশন কমাতে হবে, সেই কারণে গাড়িটাকে লাইটার হইতে হবে যাতে এটা অল্প ফুয়েল পুড়িয়ে বেশি মাইলেজ দিতে পারে, কারণ আমি যদি বেশি ফুয়েল পুরাই তাহলে পরিবেশ দূষণ বেশি হবে। সো এটারও একটা কারণ যে আমাদের গাড়িগুলো দিন দিন লাইটার হচ্ছে, তার মানে কি এটার বিল্ড কোয়ালিটি কমে যাচ্ছে? আমি বাইকের উদাহরণ এবার চলে আসি, যেহেতু আমার ম্যাক্সিমাম ইউজার এবং আমার ব্লগগুলো বাইক সংক্রান্ত। সো বাইকগুলোতেও আমরা সেম জিনিসটা দেখি যে আগের একই মডেলের হয়তো 2005-10 দিকের যে মডেলগুলো ছিল
সেই এই মডেলের 2005-10 ভার্সনে দেখা গেছে যে ওইটার কার্বোয়েট বা ওইটার যে পার্টসগুলোর ওজন সেটা অনেক বেশি ছিল। এখন দিন দিন এগুলো কিন্তু লাইটার হয়ে যাচ্ছে, তার মানে আমরা বলছি যে বিল্ড কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে। বাট ব্যাপারটা আসলে এবার যদি আমি বাইকের আঙ্গিকে চিন্তা করি, ধরেন আপনার একটা লেগ গার্ড, আপনি যে লেগ গার্ডটা আপনি আপনার পাটাকে প্রোটেক্ট করবে, এই লেগ গার্ডটা যদি অনেক বেশি স্ট্রেংথ হয় তাহলে আপনার কী সুবিধা হবে, এটাকে অনেকে ক্র্যাশ গার্ডও বলে, যে আপনি কাত হয়ে পড়ে গেলেও আপনার গাড়ির বডিতে অনেক কম ক্ষতি হবে। ফাইন, ভেরি গুড, ওকে। বাট আপনি যে পাদানিতে আপনি পাটা রাখছেন, আপনার ফুটরেস্ট যেটাকে বলে, পিলিয়নের হোক কিংবা রাইডারের হোক, সেই ফুটরেস্টটা দেখবেন এখন ডে বাই ডে উন্নত গাড়িগুলোতে, মানে প্রিমিয়াম গাড়িগুলোতে এটা অ্যালুমিনিয়াম কাস্টিং করে দিচ্ছে। সো এটা কম দামি গাড়িতে লোহার, কিন্তু দামি গাড়িতে এটা অ্যালুমিনিয়াম কাস্টিং। সো এটার তো ওজন আরও কমে গেল। তাহলে কি বিল্ড কোয়ালিটি কম দামি গাড়ির চেয়ে বেশি দামি গাড়িতে বিল্ড কোয়ালিটি খারাপ? তা কিন্তু নয়। বরং এটা কেন দেওয়া হচ্ছে, যে আপনার বেশি দামি গাড়ি বলতে প্রিমিয়াম গাড়ি আমরা বুঝি যেগুলো হাই স্পিডে চলবে। সো হাই স্পিডে যখন আমি কর্নারিং করবো বা আমি রানিংয়ে যাচ্ছি, তখন যদি আমার এটা অ্যাক্সিডেন্ট করে, কোনটা বেশি ভালো হবে, যে আমার লেগ গার্ডটা অনেক পাকাপোক্ত লোহার তৈরি, শক্ত সামর্থ্য, এবং আমি যখন পড়ে গেলাম আমার পাটা যেহেতু ওইখানেই আছে, কাত হয়ে পড়ে যাওয়ার পর ওই লোহাটা আমার পায়ের ভেতরে ঢুকে গেল বা আমার পাকে অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে ফেললো, এইটা বেটার? যে গাড়ির কিছু হলো না কিন্তু আমার রাইডারের পা ভেঙে গেল বা পিলিয়নের পা ভেঙে গেল, এইটা বেটার? নাকি একটু চাপ খেলেই আমার ফুটরেস্টটাই ভেঙে গেল কিন্তু আমার পা অক্ষত থাকলো বা কম ক্ষতিগ্রস্ত হলো, সেটা বেটার? ডেফিনেটলি কিন্তু পরের অপশনটা, কারণ আপনার বাইকের চেয়ে আপনার জীবন বা আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অনেক বেশি মূল্যবান। সো এই কারণেই কিন্তু প্রিমিয়াম গাড়িগুলোতে এই জিনিসগুলো অ্যালুমিনিয়ামের হয়। এবং আপনি দেখবেন যে বডি কিট, অনেকে বলে যে বডি কিট প্লাস্টিক করে ফেলতেছে সব কিছু, এগুলো সহজে ভেঙে যায়। কেন ভেঙে যায় একটু বোঝার চেষ্টা করেন। এটা কিন্তু বিল্ড কোয়ালিটি খারাপ না, এটা বরং বিল্ড কোয়ালিটি ভালো করার জন্য। কিভাবে? এটা আসলে আপনার সেফটি ইনশিওর করার জন্য। আপনার সামনের কাওয়ালগুলোর কথা যদি বলি বা ভাইজারের কথা যদি বলি, ধরেন আপনি ফ্রন্ট একটা ক্র্যাশ করেছেন, ক্র্যাশ করার পর কী হলো, আপনার ফেন্ডার ভেঙে গেল, আপনার হেডলাইট ভেঙে গেল, আপনি বলেন যে বিল্ড কোয়ালিটি খারাপ। আগের যুগে কী হতো, আগের যুগে এগুলো ভাঙতো না, প্রয়োজনে এটা দুমড়ে মুচড়ে যেত, কিন্তু তবু এটা ভাঙতো না। বাট প্র্যাকটিক্যালি কী হচ্ছে দেখেন, আপনার যখন ভেঙে যাচ্ছে, প্লাস্টিক বডিটাই ভেঙে যাচ্ছে, ভেতরের পার্টটা কিন্তু সেই তুলনায় কম ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেটা আপনার বাইকের অ্যালাইনমেন্টের ইস্যু। অ্যান্ড আপনারা নিশ্চয়ই জানেন যে 1 mm অ্যালাইনমেন্ট ইস্যুও যদি থাকে, সেটা কিন্তু আপনার গাড়িতে ফার্দার অ্যাক্সিডেন্টের দিকে নিয়ে যাবে। সো আপনার ফ্রেমটাকে অক্ষত রেখে যদি ফ্রেমের বাইরের ফেয়ারিংগুলো ভেঙে যায়, তাহলে কিন্তু ওইটার যে শকটা যেটা ছিল অ্যাক্সিডেন্টের, সেটা কিন্তু অ্যাবজর্ব করে নিল আমার প্লাস্টিক বডিগুলো। সেটা ভেঙে গেছে, সমস্যা নেই, আপনি চাইলে জোড়াতালি দিয়েও চালাতে পারবেন, ওইটা আপনি রিপ্লেস করে নিতে পারবেন, খরচ হয়তো একটু বেশি হবে, বাট স্টিল ওইটা কিন্তু আপনি রিপ্লেস করে নিলে আপনার গাড়িটা আবার নতুনের মতো হয়ে গেল। রেদার এগুলো যদি স্টিলের হতো বা মেটাল ফ্রেমের হতো, এটা যদি দুমড়ে মুচড়ে যেত, এটা যদি আপনার ফ্রেমকে ইফেক্ট করতো, ওইটা কিন্তু আপনি রিপেয়ার করলেও কখনো আগের সিচুয়েশনে ফেরত যেতে পারতেন না, এবং দেখা যেত ওইটা একটা গাড়ির মধ্যে ইমব্যালেন্স ক্রিয়েট করেছে। সো এই যে ইচ্ছে করেই আমি চাই যে আমার কোনো একটা ক্র্যাশ হলে, কোনো একটা অ্যাক্সিডেন্ট হলে আমার গাড়িটাই বরং ভেঙে যাক, আমার ক্ষতি কম হোক, তার একটা বড় প্রমাণ আপনার হয়তো এখনও বিশ্বাস হচ্ছে না যে এটা একটা যুক্তি হতে পারে কিনা, বাট এটাও কিন্তু একটা যুক্তি। বাইকের ক্ষেত্রে হয়তো এনক্যাপ টাইপের কোনো স্ট্যান্ডার্ড নাই, কিন্তু প্রত্যেকটা R&D যখন একটা বাইক ডিজাইন করে, তখন কিন্তু তারা এই জিনিসগুলো মাথায় রাখতে হয় যে আমার এই বাইকটা সার্ভিস করার সময় কতগুলো পার্টস খুলতে হবে, আমার এটা অ্যাক্সিডেন্ট হলে কী কী পার্টস ক্ষতিগ্রস্ত হবে, কতগুলো পার্টস ক্ষতিগ্রস্ত হলে আমার মিনিমাম খরচের মধ্য দিয়ে এবং মিনিমাম ফ্যাটালিটির মধ্য দিয়ে আমি এটা রিকভার করতে পারবো। লাইক ট্যাঙ্ক কভারগুলোর কথাই যদি বলি, আগে সিঙ্গেল পার্টে হতো, এখন কিন্তু টুকরা টুকরা হয়, যাতে ভাঙলে একটা পার্ট আমি রিপ্লেস করলেই হয়ে যায়। সো এই জিনিসগুলো নিয়ে কিন্তু প্রচুর গবেষণা হয়, এবং আমি একটা প্রমাণও আপনাকে দিই যে এইগুলো যাতে ভাঙার মতো করেই বানানো হয়, সেটা একটা বড় প্রমাণ হচ্ছে আপনি যদি ইদানিংকার সময়ের বাইকগুলোর ব্রেক লিভার বা ক্লাচ লিভারটা দেখেন, দেখবেন যে এটা কিন্তু এখন আর আগের মতো সলিড টাইপের কোনো লিভার না। লিভারের মাঝখানে মাথায় যেখানে গিয়ে শেষ হয় তার ইঞ্চিখানেক আগে একটা ছোট্ট দাগ কাটা আছে। এই দাগটা কেন কাটা হয়? যাতে আপনি যদি কখনো ক্র্যাশ করেন, এটা ঠিক এই দাগ বরাবর ভেঙে যাবে। সো কেন আমি চাচ্ছি ইচ্ছা করে এটা ভেঙে যাক, তার চেয়ে তো আগেরগুলোই ভালো ছিল, আগেরগুলো বাঁকায় যেত কিন্তু ভাঙতো না। সো আপনার যখন এটা বাঁকিয়ে যায়, তখন কিন্তু এটা ইউজ করা ডিফিকাল্ট হয়ে যায়, কারণ হচ্ছে তখন আপনার ফ্রি প্লে ঠিক থাকবে না, আপনি এটা দিয়ে তখন ফার্দার অ্যাক্সিডেন্ট করতে পারেন। কিন্তু আপনার যদি এইটুকু ভেঙেও যায়, বাকিটুকু দিয়ে কিন্তু আপনি বাইকটা চালাতে পারবেন। সো মানে হচ্ছে ইচ্ছে করেই আমি এই লিভারটা এইভাবে ডিজাইন করেছি যাতে ক্র্যাশ হলে ওই অংশটুকু ভেঙে যায়, বাট বাকি অংশটুকু সেফ থাকে। সো ঠিক একইভাবে কিন্তু বাইকের প্রতিটা জিনিসই বানানোর ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখা হয়। দ্যাট ইজ ওয়াই আপনি দেখেন যে এখনকার বাইকগুলো আগের চেয়ে পলকা, আগের চেয়ে হালকা পাতলা এবং সহজেই ফেটে যায়, ভেঙে যায়। কিন্তু আজকেরকার যুগের যে বাইকগুলো বা যে গাড়িগুলো, সেগুলো কিন্তু আগের চেয়ে অনেক বেশি সেফেস্ট। আপনার কাছে মনে হচ্ছে যে আগেরটাই ভালো ছিল, অনেক শক্তপোক্ত ছিল, মজবুত বডি ছিল, সো ওইটা বোধহয় বেশি সেফ, কিন্তু সেটা সত্য না। গবেষণায় দেখা গেছে যে ওই গাড়িগুলোই বরং অ্যাক্সিডেন্ট করলে ভেতরের যে যাত্রী বা আরোহী, তাদের কিন্তু বেশি ক্ষতি হয়। সো তাদেরকে সেভ করার জন্য গাড়িগুলোকে আপগ্রেড করা হচ্ছে, অ্যান্ড সেই আপগ্রেডেশনের ফলাফল হচ্ছে আপনার চোখে বিল্ড কোয়ালিটি কমে যাওয়া। সো আসলে এটা বিল্ড কোয়ালিটি কমে যাওয়া না, বরং গাড়িগুলোকে যুগোপযোগী করা, আরও বেশি সেফ করা, আরও বেশি ফুয়েল ইকোনমি করা, এবং সেই সাথে লাইটার গাড়ি আমরা জানি বেশি স্পিড তুলতে পারবো, এগুলো হচ্ছে কাস্টমার ডিমান্ড। সো সেই ডিমান্ডগুলো মিট করার জন্যই কিন্তু দিন দিন এই গাড়িগুলোকে এইভাবে আপগ্রেড করা হচ্ছে। এবং দিন দিন আপনি দেখবেন যে আধুনিক গাড়িগুলোতে মেটাল ইউজ কমিয়ে দিয়ে বরং বিভিন্ন রকমের ফাইবার, কার্বন ফাইবার বা আদার্স ফাইবার জাতীয় প্রোডাক্টগুলোর ইউজ কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। এটার অন্যতম কারণ
হচ্ছে এই জিনিসগুলো। সো আশা করি আমি বিষয়টা বোঝাতে পারলাম। তার মানে এই না যে আমি বাজারের সকল প্লাস্টিক মেড বাইককে প্রিমিয়াম কোয়ালিটি ঘোষণা দিচ্ছি। অবশ্যই এগুলোর মধ্যেও প্রিমিয়ামনেসের কম বেশি থাকে। কোনো একটা প্লাস্টিক পার্ট যদি এমন হয় যে আমি 2 বার 3 বার স্ক্রু লাগানোর সিস্টেম, স্ক্রু খুলতে লাগাতে এটা ভেঙে গেল, বা কোনো একটা ক্লিপ একাই ভেঙে গেল, একটু প্রেস করলে ওটা আমার রেগুলার যে খোলা ফিটিংয়ের ব্যাপার আছে সেটা করতে গিয়ে আমার ভেঙে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, ডিফর্ম হয়ে যাচ্ছে, ডেফিনেটলি সেটা কোয়ালিটি ইস্যু। সেটার জন্য আপনি বলতে পারেন যে এটার বিল্ড কোয়ালিটি খারাপ। কিন্তু নট বিকজ অফ এটা প্লাস্টিক, এটাকে টোকা দিলে টাপ টাপ আওয়াজ হচ্ছে, দ্যাট ইজ ওয়াই এটার বিল্ড কোয়ালিটি খারাপ। আমি অনেকে দেখি এরকম বাইকের উপরে বসে ট্যাঙ্কের মধ্যে এরকম টাক টাক করে আওয়াজ করে তারপরে সে বোঝার চেষ্টা করে এটা কতখানি স্ট্রং, সেটার উপরে সে ঘোষণা দেয় যে এটার বিল্ড কোয়ালিটি ভালো অথবা খারাপ। বাস্তবতা হচ্ছে এইভাবে আসলে কোনো কিছু টেস্ট করে বোঝার উপায় নাই যে এটা আসলে বিল্ড কোয়ালিটি ভালো বা খারাপ, বা এইভাবে ঘোষণা দেওয়ার কোনো সুযোগ নেই। পুরো ব্যাপারটা আসলে অন্যরকম। ডেফিনেটলি যে জিনিসটা আমার খুব বেশি ঘাত সহনশীল, যেটা কম বেশি অ্যাক্সিডেন্ট করলে বা হালকা অ্যাক্সিডেন্টে এটা স্ক্র্যাচ পড়ে কিন্তু ভাঙে না, সেটাকে আমি বলতেই পারি যে এটার কোয়ালিটি ওইটার তুলনায় বেটার। বাট জাস্ট নট বিকজ এটা প্লাস্টিকের তৈরি, এটা পড়ে গেলে ভেঙে যায় এই কারণে এটার বিল্ড কোয়ালিটি খারাপ, এইরকমভাবে আসলে ঘোষণা দেওয়ার কোনো সুযোগ নেই। সো আশা করি যে কনফিউশনটা আমাদের ভেতরে ছিল ইউজার অ্যাসপেক্টে, যে জিনিসটা হালকা পাতলা লাইটার, সো তার মানে বোধহয় এটার বিল্ড কোয়ালিটি খারাপ, এই ধারণা থেকে আপনারা কিছুটা হলেও এখন বের হয়ে আসতে পেরেছেন। বাকিটা আপনারা ইউজ করতে করতে নিজেরাই বুঝে যাবেন যে বড় ধরনের অ্যাক্সিডেন্টে আগে কী পরিমাণ ক্ষতি হতো আর এখনকার সময় কী পরিমাণ ক্ষতি হয়। ডেফিনেটলি আপনি অ্যাক্সিডেন্টের সংখ্যা হয়তো বেড়েছে বিকজ অনেক বাইক বেড়েছে, রাস্তায় অনেক গাড়ি বেড়েছে, সেই সকল কারণে। বাট আপনি যদি ওই স্ট্যাটিস্টিক্সটা দেখেন যে আগে একটা অ্যাক্সিডেন্ট ভার্সেস ফার্টালিটির রেশিওটা কত ছিল এবং এখন সেটা কতটা কমেছে। সো দিন দিন আমাদের গাড়িগুলো বরং আরও সেফেস্ট হচ্ছে, এই কারণেই এইগুলোর আপনার কাছে মনে হচ্ছে যে এটার বিল্ড কোয়ালিটি খারাপ হচ্ছে। আসলে বিল্ড কোয়ালিটি খারাপ হচ্ছে না। সো আজকের মতো এই পর্যন্তই। আগামীর কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে নতুন কোনো বিষয়ে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।